আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড এবং প্রচার প্রচারণা নিষিদ্ধ হওয়ার পর থেকে বিভিন্ন পর্যায় থেকে নানান ধরনের কথাবার্তা চলছে। আওয়ামী লীগের নানান পর্যায়ের অপরাধের সঙ্গে প্রকৃত যারা অপরাধী তাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হোক, সেটা নিশ্চয়ই আমরা সবার মতন নিঃসন্দেহে চাই। এবং নিষিদ্ধ হয়েছে সরকারের নির্বাহী আদেশে, সে প্রসঙ্গেও কিছু বলার নেই। কিন্তু একটি প্রশ্ন খুবই যৌক্তিকতার সঙ্গে তুলতে চাই। জাতিসংঘ যে প্রতিবেদনটি দিয়েছে অভ্যুত্থানকে কেন্দ্র করে যে মানুষগুলো নিহত হয়েছেন তার উপর ভিত্তি করে আর যা যা তারা বলেছেন সে অনুযায়ী কি সব করা হচ্ছে? যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ক্ষেত্রে কি বলেছিল জাতিসংঘ, সেটি কি ফলো করা হয়েছে? এই কথাগুলো এই কারণে বলছি যে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে জাতিসংঘের এই প্রতিবেদনটিকে খুবই গুরুত্বের সঙ্গে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী গ্রহণ করা হয় বা রেফারেন্স দেওয়া হয় সবসময় সরকারের বিভিন্ন পর্যায় থেকে, এবং যারই ধারাবাহিকতায় সোমবারও একটি অনুষ্ঠানে জাতিসংঘের এই প্রতিবেদনের রেফারেন্স দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে একটি প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাহলে 14 দলের কি হবে? 14 দল তাদের সাথে ছিল। এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলছেন, জাতিসংঘের তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদনে স্পষ্টভাবে আওয়ামী লীগের কথা বলা হয়েছে। সেখানে শেখ হাসিনার ভূমিকার বারবার স্পষ্ট হয়েছে, 14 দলের অন্য দলগুলোর কথা সেভাবে আসেনি। কথা সত্য, যারা এই প্রতিবেদনটি পড়েছেন দেখেছেন, একথা অনস্বীকার্য। প্রেস সচিব যা যা বলেছেন সব ঠিক আছে, কিন্তু বাকিটা তিনি কেন বলেন না? রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে জাতিসংঘ সেখানে কি বলেছে? প্রতিবেদনের শেষাংশে একেবারে স্পষ্টভাবে বিশেষ গুরুত্বের সঙ্গে এই ক্ষেত্রে জাতিসংঘ যেটি বলছে তা হচ্ছে এই refrain from political party bans that would undermine a return to a genuine multi-party democracy and effectively disenfranchise a large part of the Bangladeshi electorate. অর্থাৎ রাজনৈতিক দলের উপরে এমন কোন নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা প্রকৃত বহুদলীয় গণতন্ত্রের প্রত্যাবর্তনকে ক্ষতিগ্রস্ত করবে এবং বাংলাদেশি ভোটারদের একটি বৃহৎ অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে। এখানে কি আর কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে? জাতিসংঘের কতটুকু ফলো, মানে প্রতিবেদনের সুপারিশের কতটুকু সরকার ফলো করছে অথবা করছে না? এমনকি এই প্রতিবেদনে আওয়ামী লীগের নৃশংসতা, আওয়ামী লীগের সহিংসতা, পুলিশের যে অত্যাচার নির্যাতন, সেগুলোর পাশাপাশি আর কি বলা ছিল? বলা ছিল 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন, তারপর 5 থেকে 15 আগস্ট যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা করেছে সেগুলো তদন্তের সুপারিশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন। তারা বলছে পুলিশের তথ্য অনুযায়ী দেশের 639টি থানার মধ্যে 450টিতে ভাঙচুর বা হামলা হয়েছে। 5 আগস্টের পর থেকে উন্মত্ত জনতা, আওয়ামী লীগের নেতাকর্মী ও তাদের কার্যালয়গুলোতে হামলা চালায়। OHCHR অর্থাৎ মানবাধিকার বিষয়ক হাই কমিশন যেসব তথ্য পেয়েছে সেই অনুযায়ী কিছু ক্ষেত্রে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকরা এসব হামলায় জড়িত ছিল। সংক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা, সরকারি কর্মকর্তা ও তাদের ঘনিষ্ঠ আত্মীয়দের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়। অর্থাৎ এইগুলোরও তদন্ত করতে বলেছে, বিচার করতে বলেছে। সেগুলো হচ্ছে, আমরা সবাই জানি কতটুকু হচ্ছে কিংবা হচ্ছে না। প্রেস সচিব মিস্টার শফিকুল আলম সরকারের সমালোচনা করার ক্ষেত্রে বলছেন, যারা আমরা সমালোচনা করছি তাদের উদ্দেশ্যে বলছেন, অন্তর্বর্তী সরকারের কোনো ত্রুটি বা ব্যর্থতা পেলে মন খুলে লিখুন। আমরা কারো মুখ বন্ধ করছি না। সবাইকে অনুরোধ, আপনারা আমাদের কোনো ফেলিয়ার বা ব্যর্থতা যদি পান লেখেন, সমালোচনা করার জায়গা পেলে করুন। আপনাদের মুখ বন্ধ করা হবে না, মিডিয়া হাউস বন্ধ করা হবে না, কিন্তু মিথ্যা কথা লিখবেন না। তার এই কথাগুলোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত। যদি তিনি সদিচ্ছার সঙ্গে, সততার সঙ্গে এই শব্দগুলো উচ্চারণ করে থাকেন, অবশ্যই তাকে স্যালুট। কিন্তু গণমাধ্যমে যা চলছে তার কথাগুলোর সঙ্গে কি আমরা সব ক্ষেত্রে মিল পাচ্ছি না। এ সম্পর্কে আগে বলা হয়েছে, নতুন করে কোনো ব্যাখ্যা দিতে চাই না। সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল, যেটি এখন মানুষের মুখে মুখে, তা হচ্ছে আওয়ামী লীগের বিচার হচ্ছে বা বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু মানবতা বিরোধী অপরাধের দায়ে, তাহলে সেই একই অপরাধের দায়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করা জামায়াতে ইসলামের বিষয়ে সরকারের অবস্থান কি? এ বিষয়ে খুবই চমৎকার একটি বক্তব্য দিয়েছেন
শফিকুল আলম। তিনি বলছেন যে এই বিষয়ে তো 2012 সালে আওয়ামী লীগ অ্যাকশন নিয়েছে, 71-এর পরে তাদের মানে জামাত ইসলামকে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে, অথবা আর কি। তাহলে আমরা কি প্রশ্ন করতে পারি আওয়ামী লীগের সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বিচারগুলো হয়েছে তাহলে ঠিক হয়েছে অথবা ঠিক হয়েছে কিনা? যদি ঠিক হয়ে থাকে তাহলে সেই আদালতের আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত যে আসামিরা ছিলেন তাদের পক্ষের প্রায় সব মামলার আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাকে কিভাবে এই আদালতেরই চিফ প্রসিকিউটর নিয়োগ করা হয়? সেখানে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আরো অনেকের বিচার চলমান, তাদের আইনজীবী হওয়া সত্ত্বেও তাজুল ইসলামকে কেন সেই আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগ করা হলো? মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার হবে, কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে জামাতের বিচার হবে না, এটা কেমন কথা? এবং সেই প্রশ্ন জনসভায় বিভিন্ন জায়গা থেকে উঠছে। জামাতের বেলায় সরকার চুপ করে থাকবে, সে কেমন হয়ে যাবে? অনেক প্রশ্ন তো ওঠে। সেই জায়গা থেকে শফিকুল আলম যে প্রশ্নের উত্তর দিয়েছেন তার আরো একটি অংশ আছে বেশ মজার। তিনি বলছেন অন্তর্বর্তী সরকার এ বিষয়ে অবস্থান নিয়েছে। কি অবস্থান নিয়েছে? ইমিডিয়েট পাস্ট বা নিকট অতীতে যা হয়েছে, আওয়ামী লীগের যেসব অপকর্ম ঘটেছে বা ঘটিয়েছে আওয়ামী লীগ, সেসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। 24 অভ্যুত্থানের পূর্ববর্তী ঘটনাগুলোর আলোকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ 24 অভ্যুত্থানের মাধ্যমে যেহেতু এই সরকার গঠিত হয়েছে, তাই তাদের দায়বদ্ধতা আওয়ামী লীগের অপকর্মের বিচারের প্রতি। ঠিক তো? তাহলে সমগ্র বাংলাদেশ এই সরকার ধারণ করে না, সমগ্র বাংলাদেশের সংকট সমস্যা এই সরকার গ্রহণ করে না, শুধু আওয়ামী লীগের বিচার করতে এসেছে। আচ্ছা, এত কথা বাদ দিই। যদি তাই হয়ে থাকে, আওয়ামী লীগের বিষয়টি তাদের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য হয়ে থাকে, তাহলে করিডোর ইস্যুতে মিয়ানমারের উদ্দেশ্যে যে কথিত মানবিক করিডোর, সে বিষয়ে সরকার প্রাথমিকভাবে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কেন যে করিডোর দেওয়া হবে? শফিকুল আলম আসলে স্ববিরোধিতা করছেন, এটি মনে হয়। জামাতের সময় বলেছেন যে জামাতের বিষয়ে যে প্রশ্ন ছিল সেক্ষেত্রে তিনি বলছেন আমার কিছু বলার নেই। আর কেন, কোন ক্ষেত্রে বলছেন? তিনি বলছেন যে 71 নিয়ে আমরা অনেক স্টেটমেন্ট দিয়েছি, নতুন করে কিছু বলতে চাই না, 71 আমরা পুরোপুরি ধারণ করি। মানে বিষয়টা হচ্ছে আমরা আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনাকে অশ্রদ্ধা করার মতন, অসম্মান করার মতন যাবতীয় সব কাজ সম্মান করে যাচ্ছি, আপনার ক্ষতি করার জন্য আমি সব কাজ করে যাচ্ছি, কিন্তু আমি মুখে বলছি আমি শ্রদ্ধা করি। 71কে ধারণ তিনি করেন, কিন্তু 71-এর বিষয়ে যে অমীমাংসিত বিষয়গুলো সেগুলো নিয়ে তিনি কিছু বলতে চান না। বলছেন যে অনেক কিছু বলেছি, জামাত প্রসঙ্গে আসলে কিছু তার বলার বা সরকারের বলার সাহস নেই। কেন নেই সেই প্রশ্নটি মোটামুটি আমরা জানি উত্তরটি। এবং একটি কথা দিয়ে শেষ করি, আওয়ামী লীগ তিনটি নির্বাচন প্রহসনের মাধ্যমে করেছে, এটি তো নতুন করে ব্যাখ্যা কিছু নেই। 2014, 24 এবং 18 নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। 2024 এবং 14 আওয়ামী লীগ বলার চেষ্টা করে যে বিএনপি তো আসেনি, আমরা কি করব? আর বিএনপি 18 নির্বাচনে গিয়েছিল, তারপরেও যে ভয়ঙ্কর একটা নাটকীয় খেলা হয়েছে, প্রহসন হয়েছে, সে সম্পর্কে আমরা জানি। তাহলে 2014 এবং 2024 যদি বিবেচনা নেই, সেই জায়গা থেকে যদি আমরা প্রশ্ন তুলি, আওয়ামী লীগকে ব্যান করার মধ্য দিয়ে আগামীতে যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে, যে অভিযোগটি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তুলি, 2014 এবং 24 নির্বাচন এমনভাবে করা হয়েছিল, এমনভাবে প্লট নির্মাণ করা হয়েছিল যে বিএনপি যাতে বাইরে থাকে নির্বাচনের, তাহলে কি সেই একই ধরনের প্রশ্ন এখন উঠবে না আগামী যে নির্বাচন হতে যাচ্ছে? আদৌ নির্বাচন কবে হবে আমরা জানি না, তারপরে যদি হয় এই সরকারের অধীনে। ভালো থাকুন সবাই। আল্লাহ। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পাক ভারত উত্তেজনার সমাপ্তি, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে কথা বলবো। আজকে সারাদিন অবস্থা দেখে মনে হলো যেন পাক ভারত উত্তেজনা প্রশমিত হয়েছে।
আমি আজকে দিনের আরেক ভাগে আরেক ভিডিওতে বলেছি যে গতকাল রাতে পাক ভারত সীমান্তে তেমন কোনো উত্তেজনার খবর পাওয়া যায়নি, উত্তেজনা ঘটেনি এবং শান্ত রয়েছে পরিস্থিতি। এবং শান্ত থাকবার কারণে আজকে বেশ কিছু অগ্রগতি হয়েছে। আজকে দু দেশের ডিজিএমও পর্যায়ে কথা হয়েছে, দুপুর 12টার পরে হটলাইনে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে। এবং একই সাথে গত 7 তারিখ 6 তারিখ দিবাগত মধ্যরাতে অপারেশন সিঁদুর শুরু হয়েছিল, অর্থাৎ 7 তারিখে সেই অপারেশন সিঁদুর শুরু হবার পরে ভারতের বিভিন্ন রাজ্যের 32টি বিমানবন্দর লক করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে সকাল থেকে সেগুলো আবার চালু হয়েছে। আজকে কেন্দ্র চালু করবার ঘোষণা দিয়েছে। গতকালকে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় আভাস দিয়েছিলেন যে শ্রীনগর বিমানবন্দর চালু হবে এবং সেই আভাস 32টি বিমানবন্দরের ক্ষেত্রেও চালু হয়ে গেল। চালু হলো, এটি আসলে 15 তারিখ পর্যন্ত, 15 মে পর্যন্ত বন্ধ করা হয়েছিল, কিন্তু আজকে এটা চালু হয়ে গেল। নিশ্চয়ই চারপাশে গোয়েন্দা তথ্য আছে যে ইতিবাচক চালু করা যায়, যার কারণে চালু হয়ে গেছে। এগুলো নিঃসন্দেহে অগ্রগতি এবং নিঃসন্দেহে উত্তেজনা প্রশমন হবার একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আর এই পরিস্থিতি তখন আজকে আমরা যে মুহূর্তে কথা বলছি, এই মুহূর্তে আজকে রাত 8টায় এই ভিডিওটা অন এয়ার হচ্ছে, রাত 8টায় যে মুহূর্তে, সেই মুহূর্তেই সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে। তার ভাষণের খবরটি যখন থেকে দিনের আজকে মধ্যভাগে প্রচার হলো, তখন সারা ভারতবাসী কৌতূহলে, শুধু ভারতবাসী বললে ভুল হবে, সারা উপমহাদেশবাসী কৌতূহল উদ্দীপক হয়ে এই সময়টার অপেক্ষা করছে যে রাত 8টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ভাষণ দেন। আমারও দেখতে হবে, জানতে হবে তিনি কি ভাষণ দেন। আমি যেহেতু এই মুহূর্তে কথা বলছি, সেহেতু এই মুহূর্তে বলতে পারছি না তিনি ভাষণে কি বার্তা দিলেন। অনেকের ধারণা যে হয়তো তিনি এই অপারেশন সিঁদুরের পরিসমাপ্তি ঘোষণা করবেন। এই যে কয়েকদিনের যে ঘটনা, এই ঘটনাগুলোর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু গণমাধ্যমে এসে কোনো ভাষণ দেননি, বক্তৃতা করেননি। সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা কথা বলেছেন, বিদেশ সচিব বিক্রম মিশ্রি কথা বলেছেন, সেনাবাহিনীর কর্মকর্তারা কথা বলেছেন, বিমান বাহিনীর কর্মকর্তারা কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেহেতু বক্তৃতা নিয়ে আসছেন, নিশ্চয়ই খেলাটা শেষ, চূড়ান্ত খেলার পরিসমাপ্তি ঘোষণা করতে আসছেন, নাকি আরো আলাপ আছে যে এটি আরো বড় ধরনের কোনো অপারেশনাল ডিক্লারেশন কিনা, সেটিও আলাপ আছে। আমার মনে হচ্ছে না যে অপারেশনাল ডিক্লারেশন, এটি মনে হচ্ছে যে সমাপ্তি। কারণ চারিদিকে অগ্রগতি দেখা যাচ্ছে, বিমান চালু হচ্ছে, দুই দেশের সামরিক পর্যায়ে হটলাইনে কথা হয়েছে দিনের বেলা। তো সবকিছু মিলে আপাতত সম্ভবত উত্তেজনাটা থেমে গেল। এখন থেমে গেল, ভারতবাসী কি মনে করছে? ভারতবাসীর মনের আশা আসলে পূর্ণ হয়নি। হয়তো পাকিস্তানকে আরো বেশি শায়েস্তা করবারই প্রত্যাশা করেছিল। আমি আজকে আরেকটি ভিডিওতে বলেছিলাম, তবে পশ্চিমবঙ্গে কিন্তু বেশ বাড়তি কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমি আগের ভিডিওতে বলেছি। একই সাথে বাংলাদেশে একজন পাকিস্তানের হাই কমিশনার আছেন। সেই হাই কমিশনার গত 9 মাস যাবৎ বাংলাদেশের যে কোনো প্রেক্ষাপটে ধাপিয়ে বেড়াচ্ছিলেন। হঠাৎ করে 11 মে গতকাল সন্ধ্যাবেলা এই লোকটি বাংলাদেশ ত্যাগ করে ইসলামাবাদে চলে গেছেন। সন্ধে 7টা নাগাদ এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি চলে গেছেন ইসলামাবাদে। ঠিক কি উদ্দেশ্যে গেলেন, কি কারণে গেলেন, এটি নিয়েও বাংলাদেশের যথেষ্ট কৌতূহল। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলাপ করতে না কি করতে, সবকিছু মিলে পাক ভারত উত্তেজনা প্রশমন হলো। বাংলাদেশ নিয়ে কি হবে, এর মধ্যে বাংলাদেশও আছে, কারণ বাংলাদেশও নানাভাবে জড়িয়ে গেছে। সবকিছু মিলিয়ে আমি সবসময় বলি যে ঘটনা প্রতিনিয়ত রং পাল্টায়। আমরা রং পাল্টানোর জন্য প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, এমনকি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিনও প্রতিনিয়ত রং বদলায়।
আজকে এই মুহূর্তে মনে হচ্ছে যে উত্তেজনা প্রশমন হয়ে গেছে। কালকে আবার কি ঘটবে আজকের এই মুহূর্তে বসে বলা কঠিন। কাজে আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক কি হয়। সেই পর্যন্ত অপেক্ষা, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। আজ এই মুহূর্তে এখানেই বিদায় নিচ্ছি।